এটা গেল। এরপরে আমরা শুরু করবো লস অফ ডিসি জেনারেটর দিয়ে। মোটামুটি আমরা ম্যাথের কাছাকাছি চলে আসছি। লসেস অফ ডিসি জেনারেটর। তাহলে লসেস অফ ডিসি জেনারেটরের ভেতর আছে, ডিসি জেনারেটর মূলত 3 প্রকারের লস হয়। কয় প্রকার লস হয় বলো? 3 প্রকার লস হয়। তাহলে 3 প্রকার লসের ভেতরে আমাদের যে লসগুলো পাবো, প্রথম যে লসটা আমাদের কাছে আছে, হ্যাঁ, মোটামুটি এইগুলো ধরা মানেই ম্যাথের কথাবার্তা শুরু হয়ে যাবে। দেখবো যে আমরা এখনই ম্যাথের কথাবার্তা শুরু করে দেবো একটু পরেই। তাহলে কয় প্রকার লস আছে বলো? 3 প্রকারের লস আমাদের কাছে আছে। তাহলে প্রথম যে লস সেটাকে আমরা বলবো হচ্ছে কপার লস, COPP, কপার লস, ঠিক আছে। আর এটাকে বলা হয় ম্যাগনেটিক লস, অথবা এটাকে আবার কোর লসও বলে। তাহলে মোটামুটি কোর লস, কপার লস 2 ধরনের। যেহেতু এই মোটরটা ঘুরবে, জেনারেটর কী হয় বলো? ঘুরবে। জেনারেটর ঘুরবে না, তাহলে ঘুরলে কি ফ্রিকশান হবে, লোহা লক্করের যে ঘর্ষণ তার লস হবে। তাহলে ওই লসটাকে আমরা বলে থাকি বলো মেকানিক্যাল লস। বুঝতে পারা গেছে? তাহলে মোটামুটি কয় প্রকারের আমরা লস পাচ্ছিলাম এখান থেকে? 3 প্রকারের। তাহলে এই 3 প্রকারের লস আমাদের কাছে পাইতে না। তাহলে কপার লস আবার 3 প্রকারের। আচ্ছা, কপার লস বলতে আমরা কি বুঝবো? কপার মানে কি? তার, কপার হচ্ছে কি? কপার দিয়েই তো তার বানানো হয়, তাই না? তাহলে তারের যে লসগুলো হবে সেই লসগুলোকে বলা হবে কি? কপার লস। আচ্ছা দেখো, তাহলে এই হচ্ছে ডিসি মেশিন, তাই তো? তাহলে বলো তো, এই জায়গায় তার আছে কোন কোন জায়গায়? মানে কপার আছে কোন কোন জায়গায় বলো? কপার আছে দেখো এই যে আর্মেচারের কন্ডাক্টরতে না। তাহলে এইগুলো কি আর্মেচারের কপার না? তাহলে এই দেখি না, এই জায়গায় কপার আছে। আচ্ছা, আবার কি ফিল্ডেও কি আছে বলো? কপার আছে না? তাহলে এখন ওই ফিল্ড আবার কয় জায়গায় থাকতে পারে? 2 জায়গায় থাকতে পারে, তাই না? আমরা দেখছিলাম। এই কথা কেমন কেন আসতে কথা বলবো না, একই দেয়, বুঝতে পারে গেছে? তাহলে ফিল্ড আর কি মানে কয় জায়গায় থাকতে পারে? 2 জায়গায় থাকতে পারে ফিল্ড। তাহলে ফিল্ড থাকতে পারে, দেখো একটা থাকতে পারে কোথায়? শান্টে। আর একটা থাকতে পারে কোথায়? মানে সিরিজে। তাহলে এই একই ফিল্ডের কপার লস হইতে পারে। ফিল্ড যদি এর বিরুদ্ধে কারেন্ট ফ্লো হয়, তাহলে কপার কি গরম হবে না? তাহলে গরম হলে কি কপার কি হবে? লস হবে না? তাহলে সেই লসগুলোকে বলা হচ্ছে সে কপার লস। বুঝতে পারা গেছে? এখন দেখো, তাহলে দেখো একটা কপার পাচ্ছি হচ্ছে আমরা কোথায়? আর্মেচারে। কোথায় পাচ্ছি? আর্মেচারে। তাহলে প্রথম যে কপার লসের টাইপ, ওই টাইপের ভেতর এখানে আমরা প্রথমেই বলবো 1 নম্বরে যেটা আছে আমাদের কাছে কপার লসের ভেতর, সেটা হচ্ছে আর্মেচার কপার লস। মানতে কষ্ট হয়? এই আর্মেচারের যে কপার লস সেটাকে বলে আর্মেচার কপার লস। বুঝতে পারা গেছে? 2 নম্বর লস, 2 নম্বর কপার কোথায় আছে বলো? এটার কপার লস গেল। আর কোথায়? এই কি ফিল্ডে কপার লস হবে না? এই লসটা কোথায় হবে বলো? ফিল্ডে একটা কপার লস হবে, কপার লস হবে না? এখন এই ফিল্ড কয় জায়গায় থাকতে পারে? 2 জায়গায় থাকতে পারে। শান্টেও থাকতে পারে, সিরিজেও থাকতে পারে। তাহলে যখন শান্টে থাকবে তখন তাকে আমরা বলব কি? শান্ট ফিল্ড কপার লস। আর যখন এটা সিরিজে থাকবে তখন তাকে কি বলবো? সিরিজ ফিল্ড কপার লস। মানে সবই সেই ফিল্ডের কপার লস, কিন্তু 2 জায়গায় লস 2 প্রকারের। বুঝতে পারা গেছে? যখন শান্টে থাকবে শান্টের সিরিজ ফিল্ড লস, আর কি সিরিজ থাকবে সিরিজের ফিল্ড লস। বুঝতে পারা গেছে? এখন দেখো আরেকটা যেটাকে বলতেছে ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স লস। ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স লস। দেখো ভালো করে বুঝো, এই যে দেখো তো, আমরা মনে করো ব্রাশ আছে, তাই না? এই জায়গায় কী আছে? ব্রাশ আছে না? ভালো করে বুঝো, কী আছে? ব্রাশ আছে না? তাহলে এই ব্রাশ আর এই যে কমিউটেটর, এগুলো কি? ব্রাশ কি এরকম 2 সাইড থেকে এরকম লেগে থাকে না? ব্রাশ এরকম 2 সাইড থেকে কী থাকে? এরকম লেগে থাকে না? তাহলে আমি যদিও বলি এখানে একটা ব্রাশ লাগিয়ে দিলাম, এখানে একটা ব্রাশ লাগিয়ে দিলাম, দুটো। আচ্ছা, যদিও বা বলতেছি যে এখানে কানেকশান আছে, কিন্তু আসলে এ আর এর দুজনের মাঝে কি একটু হলেও কি আছে? গ্যাপ আছে না? যদি বলি এই অ্যাঙ্গুল আর এই অ্যাঙ্গুলের মধ্যে কোনো গ্যাপ নেই, এটা ভুল কথা না? এই অ্যাঙ্গুলের মধ্যেও কি আছে? আসলে আমরা দেখতে পাচ্ছি না, আসলে কি আছে? গ্যাপ আছে। একইভাবে এই ব্রাশ আর এটা তো একবারে লাগাই দেওয়া না, বলো? এই ব্রাশ আর এই কমিউটেটর, এই দুজনের মধ্যে কি আছে বলো? গ্যাপ আছে না? কি আছে বলো? গ্যাপ আছে না? তাহলে এই কমিউটেটর থেকে যখন কারেন্ট বেরোবে, কমিউটেটর থেকে কোথায় বেরোবে? কারেন্ট বেরোবে, তাই না? তাহলে কমিউটেটর থেকে যখন কারেন্ট বেরোবে তখন কার ভিতরে যাবে? ওই ব্রাশের ভেতর দিয়ে যাবে না? কার ভিতরে যাবে?
ব্রাশের ভেতর দিয়ে যাবে না, তাহলে ব্রাশ তো কার্বন, ব্রাশ তো আর সুপার কন্ডাক্টর না, তাহলে ব্রাশেরও নিজের কি আছে, রেজিস্ট্যান্স আছে না, ব্রাশের নিজের কি আছে বলো, রেজিস্ট্যান্স। তাহলে ওই যে রেজিস্ট্যান্সের কারণে ব্রাশেও কিছু কী হবে, ড্রপ হবে না, ব্রাশেও কিছু কি ড্রপ হবে, বা ব্রাশের ভিতরে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ব্রাশেও কিছু লস ঘটবে না, তাহলে সেই লসটাকে বলা হচ্ছে ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স লস। বুঝতে পারা গেছে? আচ্ছা, এই 4 প্রকার লস হচ্ছে কার ভিতরে আছে বলো, কপার লসের ভিতরে আছে। আচ্ছা, ম্যাগনেটিক লস বা কোর লসের ভিতরে কী কী আছে, এডি কারেন্ট লস আর কি লস বলো, হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, আর 2 নম্বরে কি আছে বলো, হিস্টেরেসিস লস, তাই তো। আর মেকানিক্যাল লসগুলো কি, মানে লোহা লক করে লস, মানে লোহার যে লসগুলো, তাহলে এই যে বিয়ারিং ঘুরতেছে না, এই যে কী করতেছে বলো, বিয়ারিং ঘুরতেছে না, কী করতেছে বলো, বিয়ারিং ঘুরতেছে না, তাহলে বিয়ারিংও ঘুরতেছে। আবার দেখো তো, এই যে ব্রাশ যখন ঘুরবে, মানে ব্রাশ না, মানে আর্মেচার যখন ঘুরবে, তখন ব্রাশ আর আর্মেচারের মধ্যে একটা কী হবে, ফ্রিকশন হবে না, এটা কি ঘটবে, ফ্রিকশন ঘটবে না, তাহলে ওইটাকে আমরা বলতে পারি ব্রাশ এবং বিয়ারিং, ব্রাশ এবং বিয়ারিংয়ের ফ্রিকশন লস, ব্রাশ এবং বিয়ারিংয়ের ফ্রিকশন লস। 2 নম্বর যে লস আছে, এই আর্মেচার যখন এই যে ঘুরতেছে, তাই না, আর্মেচার যখন কী হচ্ছে, ঘুরতেছে না, তখন এই চারিদিক দিয়ে কী আছে বলে, বাতাস আছে না, চারিদিক কী আছে, বাতাস। তাহলে এ যখন বাতাসের বিরুদ্ধে ঘুরবে, তাহলে বাতাস উড়ে ট্রাই করবে কি, বাধা দেওয়ার ট্রাই করবে না, তাহলে আর্মেচার এবং বাতাসের মধ্যে যে ফ্রিকশন হচ্ছে, আমি মনে করি আমি যে নাড়াচাড়া করতেছি, এই যে নাড়াচাড়া করলাম, তাই না, নাড়াচাড়া করলে হাত আর বাতাসের ভিতরে কী হচ্ছে, ফ্রিকশন হচ্ছে না। একইভাবে আর্মেচার যখন ঘুরবে তখন কি বাতাসের সাথেও কি ঘটাচ্ছে, ফ্রিকশন ঘটাচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে এয়ার ফ্রিকশন লস অফ আর্মেচার। কি বলো, এয়ার ফ্রিকশন লস অফ আর্মেচার। এই হচ্ছে মোটামুটি আমাদের কি লসগুলো, বুঝতে পারা গেছে, পারা যাবে তো। নাও কিছু নোট আছে তোমাদের জন্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই নোটগুলোর ভিতরে আছে স্ট্রে লস। কি বলো, স্ট্রে লস। প্রথম লসটা কি আছে বলো, স্ট্রে লস। তাহলে স্ট্রে লস কোনটা কোনটা, মেকানিক্যাল লস আর ম্যাগনেটিক লস। এই লস আর এই লস, এই 2 লসের যোগফলকে বলা হয় স্ট্রে লস। বুঝতে পারছো না, বুঝে না? তাহলে স্ট্রে লস ইকুয়াল কি বলতে পারি বলো, প্লাস হচ্ছে কি বলো, ম্যাগনেটিক লস। ঠিক আছে, স্ট্রে লস। স্ট্রে লস কি, তাহলে মেকানিক্যাল আর ম্যাগনেটিক লসের যোগফলকে কি বলা হবে, স্ট্রে লস। আচ্ছা, এবার আসি হচ্ছে কনস্ট্যান্ট লস। কনস্ট্যান্ট লসগুলো কিরকম দেখো, ভালো করে বুঝো। আমি যখন এটাকে এই ফিল্ডের ভেতর আর্মেচারকে ঘোরাবো, তাই না, তাই কি না, তাহলে ফিল্ডে এই আর্মেচারে কী তৈরি হবে, ইন্ডিউস ইএমএফ কী হবে, ইন্ডিউস হবে, এবং সেই ইএমএফ ইন্ডিউস হয়ে আমরা এই ব্রাশের মাধ্যমে কই পাবো, আউটপুটে পাবো না। এখন কথা হচ্ছে, যদি আর্মেচার ঘোরে, কি বলো, আর্মেচার ঘোরে, এতে আর্মেচারে ইএমএফ ইন্ডিউস হোক আর না হোক, কথা কি বুঝতে পারছেন না, বুঝেন কি বলছি বলো তো। আর্মেচার যখন ঘুরবে, আর্মেচার কী হবে, যখন ঘুরবে তখন এই আর্মেচারে ইএমএফ ইন্ডিউস হোক বা না হোক, কম হোক বা বেশি হোক বা একেবারে নাই হোক, তারপরেও লস হবে, এবং সেই লসগুলোকে বলা হবে কনস্ট্যান্ট লস। কী বলা হবে, অর্থাৎ এই জেনারেটরকে ঘুরলেই সেই লসগুলো হবে, তাতে সেই ইএমএফ জেনারেট হোক বা না হোক। আমার কথা কি বোঝা গেছে না জানি। তাহলে বলো তো এইখানে কোন কোন লস আসলে ঘটবে, আর্মেচারে ইএমএফ ইন্ডিউস হোক বা না হোক, বলো কোন কোন লস হবে। আবলুস, কপার লস কখন হবে, যখন কি ফ্লো করবে, এখানে কারেন্ট ফ্লো করবে না, যখন এর বিরুদ্ধে কী ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। তাহলে তো কারেন্ট ফ্লো না হলে তার এইগুলো হচ্ছে না। আমার কথা ভালো করে বুঝো, কী বলছে বলো তো, এখানে কারেন্ট ফ্লো হইলে তো কপার লস হবে আর কি। আমরা বলছিলাম যে আর্মেচার ঘুরলেই আসলে সেই লসগুলো হবে। তাহলে তার ভিতরে একটা লস কি, এই মেকানিক্যাল লসগুলো হবে না, মেকানিক্যাল লসগুলো হবে না, এই জাস্ট ঘুরলেই কী হবে, এই লসগুলো হবে না, এতে ইএমএফ ইন্ডিউস হোক বা কি না হোক। আমার কথা কি বোঝা গেছে। তাহলে এই মেকানিক্যাল লস কিন্তু ফিক্সড, তাই না, আমি এতে বেশি পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস হোক আর কম পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস হোক, আর কম পরিমাণ কারেন্ট ফ্লো হোক আর বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হোক, এই ব্রাশ এবং বিয়ারিং লস কিন্তু সবসময় ফিক্সড। ব্রাশের লস, ব্রাশ আর
ব্রাশের যে ফ্রিকশান, ব্রাশের কী হয় দিকে ব্রাশের যে ফ্রিকশান ওইটার, আবার এই যে বিয়ারিংয়ের যে ফ্রিকশান, এগুলো কি ঘুরলেই এগুলো হবে না? এই ঘুরলেই কি এয়ার ফ্রিকশানগুলো হবে না? সুতরাং মেকানিক্যাল লস হচ্ছে এক প্রকার কনস্ট্যান্ট লস। কী লস বলো? কনস্ট্যান্ট লস। ঠিক আছে, কী লস বলো? কনস্ট্যান্ট লস। তাহলে আমরা এরকম বলতে পারি এই ম্যাগনেটিক লসকেও মোটামুটি কনস্ট্যান্ট লস বলে ধরে নেওয়া হয়। ম্যাগনেটিক লসকেও কী বলতে পারি বলো? মানে আসলে ম্যাগনেটিক লস ভ্যারিয়েবল লস, কারণ মনে করো কারেন্ট যদি বাড়ে কমে, তাই না, ফ্লাক্স যদি বাড়ে কমে, তাহলে এই লসগুলোকে স্থির থাকবে না, স্থির থাকবে না। বুঝতে পারা গেছে? কারেন্ট যদি বাড়ে কমে আর ফ্লাক্স যদি বাড়ে কমে, তাহলে তো এই লসগুলো কী হবে না, থাকবে না। তারপরে মোটামুটি আমাদের এই সিম্পল অ্যানালিসিসের ক্ষেত্রে এইটাকে ধরে নেওয়া কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। তার মানে আমরা বলতে পারি এই মেকানিক্যাল লসও কনস্ট্যান্ট, আবার কি বলতে পারি বলো? ম্যাগনেটিক লসও কনস্ট্যান্ট। তাহলে মেকানিক্যাল লস আর ম্যাগনেটিক লস যদি কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি ভাই স্ট্রে লসও কি বলো? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট লস হবে স্ট্রে লস, মানে যে লসগুলো হবেই হবে। তাহলে স্ট্রে লসটা যদি কনস্ট্যান্ট লস, তাহলে এই দুটো যোগফল কি স্ট্রে লস না? তাহলে এটা যদি কনস্ট্যান্ট, শুধু স্ট্রে লসও কনস্ট্যান্ট, তাহলে স্ট্রে লস কনস্ট্যান্ট। প্লাস এইখান থেকে শুধুমাত্র এইটা হবে কনস্ট্যান্ট লস, শান্ট ফিল্ড কপার লস। কেন বলছি দেখো, আচ্ছা কপার লস বলতে আমরা কি বুঝি? কপার লস বলতে মেইনলি বুঝি আই স্কোয়ার ইন্টু আর। কপার লস বলতে কি বুঝি? আই স্কোয়ার ইন্টু আর। আমরা যে বলতেছি শান্টের ফিল্ডের লস কীভাবে বের করতে চাচ্ছি, এই ফিল্ডের যে লস কীভাবে বের করতে চাচ্ছি, এই ফিল্ডের ভিতরে যে কারেন্টটা কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে, ওই কারেন্টের স্কোয়ার ইন্টু এই তারের রেজিস্ট্যান্স, এটা দ্বারা গুণ করে দিলে আমরা কি পাবো? লস পাবো, এই ফিল্ডে লস পাওয়া যাবো। এখন এই কারেন্টটা কি বাড়তেও পারে কমতেও পারে, বাড়তেও পারে কমতেও পারে। যদি আস্তে ঘুরে তাহলে অল্প, মানে এই কারেন্টটা কি আমরা সাপ্লাই দিচ্ছি এখান থেকে, তাই না? এটা কী হতে পারে? বাড়তেও পারে, আবার কী পারে? কমতেও পারে না। তাহলে কারেন্ট যদি বাড়ে কমে, এই লসগুলো কি আর স্থির থাকবে? ওই লসগুলো কি বাড়বে কমবে? বুঝতে পারে গেছে? সুতরাং এই ফিল্ডের যে লসটা সেটাও কি না, কনস্ট্যান্ট না, এটাও কি ভ্যারিয়েবল। তার মানে সিরিজ ফিল্ডের লসটা কি বলেন? কনস্ট্যান্ট না। আবার আর্মেচারের কপার লস বলতে কি বোঝাচ্ছি? এটা তো আর্মেচার নাকি, তাহলে আর্মেচার এই তারের ভিতরে যদি বেশি কারেন্ট ফ্লো করে তাহলে বেশি লস হবে, আই স্কোয়ার ইন্টু এর রেজিস্ট্যান্স। যদি কম কারেন্ট ফ্লো করে তাহলে কম লস হবে। তাহলে এই লসগুলো কি না, স্থির না। কিন্তু আমরা জোর করে তারপরে বলতেছি ভাই শান্ট ফিল্ডের কপার লস কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট দেখো, সেটা একটু বোঝার ট্রাই করি। সাধারণত দেখো তো সিরিজ ফিল্ডের টার্ন সংখ্যা কেমন, কম না? আর শান্টের টার্ন সংখ্যা কেমন বলো? বেশি। তার মানে শান্টের টার্ন সংখ্যা যেহেতু বেশি, সেহেতু শান্টের রেজিস্ট্যান্সটা অনেক বেশি, অনেক বেশি রেজিস্ট্যান্স কি বলো? অনেক বেশি। তাহলে রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে এই জায়গায় যে ভোল্টেজ সেটা যদি অনেক বেড়েও যায়, যেহেতু রেজিস্ট্যান্স কি বেশি না, তাহলে রেজিস্ট্যান্স যেহেতু বেশি, তাহলে এখানে কারেন্টের পরিমাণ কেমন আসবে? খুবই কম আসবে না? কারেন্টের পরিমাণ কেমন আসবে? খুবই কম আসবে না? বুঝতে পেরেছো? কারেন্টের পরিমাণ কেমন আসবে? খুবই কম, 0.1 সামথিং এই টাইপের কারেন্টটা এখানে আসবে। তাহলে দেখো এটার রেজিস্ট্যান্স অনেক বেশি হওয়ার কারণে এই জায়গার যে ইএমএফ যে ইনডিউস হচ্ছে, এই ইনডিউসে ইএমএফের পরিমাণ বেশি কম হইলেও এটার রেজিস্ট্যান্স অনেক বেশি হওয়ার কারণে এইটার কারেন্টের তেমন কোনো পরিবর্তন আসলে দেখা যায় না। কথা কি বোঝা গেছে? জানি এটা রেজিস্ট্যান্স কি অনেক বেশি, শান্টের রেজিস্ট্যান্স। তো এইখানে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, তোমার মনে হতে পারে কি এখানে যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে এখানকার কী বেড়ে যাবে? কারেন্ট বেড়ে যাবে। তাহলে এই কারেন্ট যদি বেড়ে যায় তাহলে এই কারেন্টের পরিবর্তন হবে, আবার এই কারেন্টেরও কী হবে? তাহলে দুই জায়গায় কারেন্ট কী হবে? পরিবর্তন হবে, এরকম মনে হতে পারে। কিন্তু এইটার কারেন্ট পরিবর্তন হবে, কিন্তু এইটার কারেন্ট তেমন একটা পরিবর্তন হবে না, তা না, পরিবর্তন হবে। কারণ এটা যদি পরিবর্তন হয় তাহলে দুজনে কী হবে? পরিবর্তন হবে। কিন্তু এইটার পরিবর্তন খুবই কম। কেন কম? কারণ এর রোধ কী বলো? অনেক বেশি। এই জন্য এই কারেন্টের পরিমাণ পরিবর্তন হলেও এই শান্ট ফিল্ডের কারেন্টের কেমন কোনো কী না, কোনো পরিবর্তন হয় না। কিন্তু দেখো তো সিরিজ ফিল্ডের কারেন্ট কিন্তু সবসময় পরিবর্তনশীল হবে। কেন? কারণ এদিকে যদি ভোল্টেজ বাড়ে তাহলে এই প্রান্তে যে কারেন্ট যেটা বেরোবে সেটাও কী হবে? বেড়ে যাবে। তাহলে ওই একই কারেন্ট তো কার যদি ফ্লো করবে, ওই সিরিজ ফিল্ডেরও কারেন্ট ফ্লো করবে। সুতরাং এই ফিল্ডের কারেন্টটাও কী হবে? বেড়ে যাবে, কারণ এইটার কারেন্ট যদি একই কারেন্ট। কিন্তু শান্টের রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে এই কারেন্ট পরিবর্তন হলে দুটোরই যেহেতু পরিবর্তন হওয়ার কথা, দুটোই পরিবর্তন হবে, কিন্তু এইটার পরিবর্তন খুবই কম হবে। কেন পরিবর্তন কম হবে? কারণ রেজিস্ট্যান্স অনেক বেশি। কিন্তু সিরিজ আসলে ওই ঘটনা ঘটবে না। এই কারেন্ট যদি বেড়ে যায় তাহলে এই কারেন্ট একই কারেন্ট সেটাও বাড়বে,
সুতরাং এর লসটাও কি পরিবর্তন হবে, কিন্তু এটার পরিবর্তন যদি হচ্ছে না, সুতরাং এর লস কী হবে না, তেমন একটা পরিবর্তন হবে না। আমরা যদি এর লস বের করি তাহলে কীভাবে বের করবো, আই স্কোয়ার ইন্টু আর এস এইচ, মানে আইএসএইচ এর স্কোয়ার ইন্টু আর এস। তাহলে এটার মান যদি পরিবর্তন হচ্ছে না আর এটার রেজিস্ট্যান্স তো আর পরিবর্তন হবে না, সুতরাং এই পাওয়ার লসটাকে আমরা মোটামুটি কি ধরতে পারি, মোটামুটি কনস্ট্যান্ট ধরতে পারি। সুতরাং শান্টের ফিল্ডের যে কপার লস সেটাকে আমরা কী বলতে পারি বলো, কনস্ট্যান্ট ধরতে পারি, পারি তো নাকি? সুতরাং আমরা তাহলে কনস্ট্যান্ট লস পাচ্ছি দুটো, একটা হচ্ছে স্ট্রে লস আর একটা কি শান্ট ফিল্ডের কপার লস, এই দুটোকে আমরা কী বলতে পারি, কনস্ট্যান্ট লস বলতে পারি। আর বাকি যেগুলো সেগুলো কী লস বলো, ভ্যারিয়েবল লস। বুঝতে পারি? তাহলে আর্মেচারের যে কপার লস বললাম না, এই যে আর্মেচারে যদি কারেন্ট বেশি ফ্লো করে, দেখো তো এই জায়গায় যে আর্মেচারের যে কপার লস, ভালো করে বুঝো এটা কি আর্মেচারের কপারের রেজিস্ট্যান্স না, এই যে পুরো তারের যে রেজিস্ট্যান্স, এই পুরো তারের রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করতেছি না, তাহলে বলো তো এই জায়গার ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে ওই জায়গাতে কারেন্টও কী হবে, বেড়ে যাবে। সুতরাং এই লসটাকে পরিবর্তনশীল নাকি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট কেন রে ভাই, পরিবর্তনশীল, কারণ এই ভোল্টেজ যদি বাড়ে, এই লস এই জায়গায় লস, এর যদি ভোল্টেজটা বাড়ে তাহলে এখানকার কারেন্টও কী হবে, বেড়ে যাবে। সুতরাং ভোল্টেজ পরিবর্তন হলে এই জায়গার কারেন্টের পরিবর্তন হবে, সুতরাং এখানকার পাওয়ার লসে কী হবে, পরিবর্তন হবে। সুতরাং এই জায়গার যে আর্মেচারের যে কপার লস সেটাও কী বলো, ভ্যারিয়েবল। সুতরাং আর্মেচারের কপার লসটা কী বলো, ভ্যারিয়েবল, এবং আমরা দেখলাম সিরিজ ফিল্ডের কপার লসটাও কি ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল লস দুটো আছে, আর্মেচার আর কি বলো, সিরিজ ফিল্ড। কী বলো, কিছু খাই ছুটেছে নাকি বললাম? আর্মেচার কপার লস প্লাস কি সিরিজ ফিল্ড কপার লস, বুঝতে পারা গেছে? আর ব্রাশ যে কন্ট্যাক্ট, এটা আসলে খুবই সামান্য, এই জন্য এটা আসলে নেগলিজিবল ধরা হয় আর কি, মোটামুটি এটা আসলে তেমন কোনো জায়গায় কাজ করা হয় না এটা নিয়ে, বুঝতে পারে গেছে? এই জন্য এটাকে কোন লসের ভিতরে আমরা দেখালাম না, বুঝতে পারে গেছে? এখন দেখো তো, এখন আমরা যদি বলি টোটাল লস ইকুয়ালটা কী লিখতে পারি, দেখো টোটাল লস ইকুয়ালটা আমরা লিখতে পারি কনস্ট্যান্ট লস প্লাস ভ্যারিয়েবল লস। দেখো তো হবে কি না? অর্থাৎ এই লস এই সবগুলো লসের যোগফলকে আমরা কী বলবো টোটাল লস। তাহলে দেখো তো সবগুলো এই কনস্ট্যান্টের ভিতরে কী আছে, এ আছে আর এ আছে, এ আছে আর কি আছে, আচ্ছা কনস্ট্যান্টের ভিতরে কী আছে, কনস্ট্যান্ট লসের ভিতরে কী আছে, স্ট্রে লস আছে। স্ট্রে লসকে কী বলো, মেকানিক্যাল আর কি ম্যাগনেটিক। তাহলে এর ভিতরে এই দুজন আছে, প্লাস আছে কি বলো শান্ট ফিল্ড কপার লস, তাহলে এটাও আছে, তাই না? তাহলে কনস্ট্যান্টের ভিতরে আছে এ আছে দুটো মিলাই স্ট্রে, প্লাস হবে শান্ট ফিল্ডের কপার লস, বুঝতে পারা গেছে? তাহলে আর ভ্যারিয়েবল লসের ভিতরে কী আছে, আর্মেচার কপার লস আর কি বলো সিরিজ ফিল্ড কপার লস। তাহলে বাকি থাকলো কি, আর কেউ বাকি থাকলো না। তাহলে কনস্ট্যান্ট লসের ভিতরে এইটা আর ভ্যারিয়েবল লসের ভিতরে এইটা আর এইটা, তাহলে আর তো কেউ বাকি থাকলো না। তাহলে এই সব লসের যোগফল আছে কার ভিতরে, এই কনস্ট্যান্ট লস প্লাস ভ্যারিয়েবল লস, এই দুটো যোগ করলে সবগুলো লসের আসলে যোগফল আমরা পেয়ে যাবো। যাকে বোঝো কিনা, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমরা শুরু করতে পারি পাওয়ার ফ্লো স্টেজ। কী বলো, পাওয়ার ফ্লো স্টেজ, পাওয়ার ফ্লো স্টেজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, চাকরির ক্ষেত্রে না, এই দিয়েই ম্যাথ করতে হবে, বুঝতে পারা গেছে? যাবতীয় ম্যাথ প্রায় 80% ম্যাথের উপরে হবে, সুতরাং এটা খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হইবে, বুঝতে পারছেন না? 80% ম্যাথ এই পাওয়ার ফ্লো স্টেজ দিয়ে করা যাবে, বুঝতে পারছেন? তাহলে মোটামুটি এই হচ্ছে পাওয়ার ফ্লো স্টেজ। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যালি বুঝবো, তাহলে এটা একদম সেট আপ হয়ে যায় মাথার ভেতরে। আচ্ছা ধরো তোমার আসলে এরকম হওয়া উচিত না। ধরো এটা একটা মেশিন বা যে কোনো একটা সিস্টেম বলতে পারো। ধরো মোটরসাইকেলের ইঞ্জিন যদি বলতে পারো, এটাকে মোটরসাইকেলের ইঞ্জিনে চিন্তা করো, তাই না? তাহলে তুমি এখানে ইনপুট করবে কি, অয়েল ইনপুট করবে না? কী দিবা, তেল দিবা না? বিনিময়ে তুমি এর কাছ থেকে কী পাবা, রান পাবা না? রান পাবা, কিন্তু যেই পরিমাণ তেল দিবা তার সম্পূর্ণটুকু কি রানে পরিণত হতে পারবে? সম্পূর্ণ রানে পরিণত হবে? কিছু যে এখানে সাইলেন্সার দিয়ে কী হবে, কালো ধোঁয়া বেরোবে না? তাহলে সেটাও কার অংশ, এই অয়েলেরই তো অংশ নাকি, কার অংশ এটা? সেই। তাহলে আমি কোনো সিস্টেমে যদি মানে কোনো ইনপুট দেই,
তাহলে আসলে তার সম্পূর্ণটুকু আসলে আউটপুটে পাওয়া যায় না, কিছু পরিমাণ কী হয় বলো, লস হয়ে যায়। তেমনি প্রত্যেকটা সিস্টেমে আমরা যে একে ঘোরাবো, আমি এখান থেকে যে ফ্লাক্স দিব, মোটামুটি দুই জায়গায় কী উৎপন্ন হবে বলো, মানে ফ্লাক্স না, মোটামুটি দুই জায়গায় লস হবে, এতেও লস হবে, এতেও কী হবে, লস হবে। ভালো করে বুঝো। তাহলে মোটামুটি যে পরিমাণ অয়েল দেবো সবটুকু পরিমাণ কিসের রানে পরিণত হতে পারবে না, পরিণত করতে পারবে না। কিছু পরিমাণ এক্সস্ট বা কিছু পরিমাণ বলতে পারো যে লসে কী হিসাবে কিছু পরিমাণ পরিণত হবে। দেখো ভালো করে। আচ্ছা, আমি কি করতে চাই, জেনারেটর, এটা কি বলো, জেনারেটর, কী বলে এটাকে, জেনারেটর। তাহলে দেখো এই সেই ফিল্ডের ভিতরে রাখলাম, তাই না? আচ্ছা, আমি যদি একে জেনারেশন মানে এই পাশ দিয়ে, এটা তো আসলে ফিল্ডের, এটা কাহিনী আলাদা, এটা এভাবে ধরে রাখি আমি। দেখো এবার তাহলে এই ব্যবস্থা সুবিধা হবে। এবার দেখো, তাহলে আমি এটা যদি জেনারেটর, তাই না? তাহলে এই পাশে ব্রাশ থেকে আমরা কী চাই বলো, আউটপুট পাওয়ার চাই, বা আমি এখানে ইএমএফ চাই, ভোল্টেজ চাই, আমি এখানে কী চাই বলো, মানে আমি এখান থেকে আসলে পাওয়ার পেতে চাই। তাহলে এখান থেকে যদি পাওয়ার পেতে চাই, তাহলে এই আর্মেচার কী করা লাগবে, এখান দিয়ে ঘোরানো লাগবে না? তাহলে ঘোরানো আসলে কি পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার না? কি পাওয়ার বলো, যান্ত্রিক শক্তি না? তাহলে আমি এই জেনারেটরের ইনপুট পাওয়ার হবে মেকানিক্যাল পাওয়ার। কী হবে বলো, মেকানিক্যাল পাওয়ার। তাহলে ইনপুটে দেবো হচ্ছে কি পাওয়ার বলো, মেকানিক্যাল পাওয়ার, অথবা এটা কীরকম বলতে পারি, অর ড্রাইভিং পাওয়ার অফ, ড্রাইভিং পাওয়ার অফ আউটপুট, ড্রাইভিং পাওয়ার অফ আউটপুট পাওয়ার অফ ড্রাইভিং। আচ্ছা, মেকানিক্যাল পাওয়ারে লেখো, এখানে আমরা কী লিখে বলো, মেকানিক্যাল পাওয়ারে আমরা এখানে লিখি। প্রবলেম আছে কোনো প্রকার? আচ্ছা, একটু সবাই চুপ থাকবে, হ্যাঁ, একটা আওয়াজ ভালো করে খেয়াল করো। আমি যখন এখানে মেকানিক্যাল পাওয়ার দিলাম, তাই না? আচ্ছা, সাউন্ড হচ্ছে কেন, সাউন্ড হচ্ছে কেন বলো, ঘুরতেছে না, ফ্রিকশন হচ্ছে, এই জন্য। কী হচ্ছে বলে, ঘর্ষণ হচ্ছে না? তাহলে ঘর্ষণ কি আসলে আমার লাভ নাকি লস? তাহলে আমি যে মেকানিক্যাল পাওয়ার দেব, তাই কি না, আমি এখানে কি বলো, মেকানিক্যাল পাওয়ার দেবো না? তাহলে মেকানিক্যাল পাওয়ার দিচ্ছি, আর এ পাশ থেকে কি ঘর্ষণ তৈরি হচ্ছে না? কী তৈরি হচ্ছে বলো? তাহলে ওইটা কি, ওই যে ঘর্ষণ যে হচ্ছে, ওইটাকে আমার বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রকার হেল্প করবে? ওইটা কি লস না আমার? তাহলে এই জন্য আয়রন অ্যান্ড বলো সেটাকে কি বলবো, ফ্রিকশন লস। অর্থাৎ এই যে ইনপুট পাওয়ার আমি এখানে দিলাম, কী দিলাম বলো, তার কিছু অংশ কী হয়ে যাবে বলো, এখান দিয়ে লস হয়ে যাবে না, লস হয়ে বের হয়ে যাবে, তাই কি না? আর বাকি যেইটুক পাওয়ার আসলে মানে আমি এইদিকে আমি এখানে কী দিলাম বলো, মেকানিক্যাল পাওয়ার। আর যে ফ্রিকশন লস হয়ে গেল, লস হওয়ার পরে বাকি যেটুক পাওয়ার থাকলো, সেইটুক পাওয়ার দিয়ে এই যে ঘোরাচ্ছি, প্রথম ঘোরাচ্ছি না আমি, প্রথমত মেকানিক্যাল পাওয়ার দিলাম, এই ঘর্ষণের কারণে কিছু পাওয়ার কী হয়ে গেল, লস হয়ে গেল। আর বাকি যে পাওয়ারটা থাকবে, ওই পাওয়ার আসলে এখানে কী তৈরি হবে, ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এখানে কী তৈরি হলো, এখানে ইএমএফ ইনডিউস হবে, বুঝতে পারা গেছে? এই জন্য এইটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক পাওয়ার জেনারেটেড, এটাকে বলতে পারি ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার, ইলেকট্রিক পাওয়ার ডেভেলপিং আর্মেচার। বুঝতে পারা গেছে নাকি যায়নি? আসতে চলতে হবে। আচ্ছা না, ওইদিকে দেখো, দেখো ওদিকে, বুঝতে পারা গেছে, এদিকে মনোযোগ দাও। তাহলে আমি দিলাম কি বলো, মেকানিক্যাল পাওয়ার। এই মেকানিক্যাল পাওয়ারের সবটুক কি এইখানে ইএমএফ ইন্ডিউস করতে পারবে? বা এখানে ইলেকট্রিক পাওয়ার, এই যে আর্মেচারে কি ইলেকট্রিক পাওয়ার ইন্ডিউস করতে পারবে? পারবে না। তাহলে কি হবে, কিছু পরিমাণ এই ফ্রিকশানে লস হয়ে যাবে, বাকি যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ার দিয়ে আসলে এখানে ইএমএফ ইন্ডিউস করবে, এবং এইখানে তখন আমরা কি পাওয়ার পাবো বলো, ইলেকট্রিক পাওয়ার পাবো। কী পাওয়ার পাবো, ইলেকট্রিক পাওয়ার। তার মানে দিলাম কি, মেকানিক্যাল পাওয়ার, এই যে ফ্রিকশানের কারণে কিছু পরিমাণ কি লস, আসলে লস হচ্ছে, এবং বাকিটুকু আসলে কিছু পরিমাণ হচ্ছে বলো, ইলেকট্রিক পাওয়ার, যেটা আর্মেচারে উৎপন্ন হচ্ছে, ইলেকট্রিক পাওয়ার ডেভেলপড। দেখো ইলেকট্রিক পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি তৈরি হচ্ছে কোথায় বলো, আর্মেচারে। এখন দেখো এইখানে যে পরিমাণ পাওয়ার আসলে জেনারেশন হবে, সেই পরিমাণ পাওয়ারই কি আমরা ব্রাশ দিয়ে পাবো? ব্রাশ দিয়ে পাবো না। কেন পাবো না? দেখো, কারণ আমরা এইখানে যে ভোল্টেজটা পাওয়া যায়, ভালো করে দেখো তো, এইখানে যে ভোল্টেজটা তৈরি হয়,
এই ভোল্টেজটাকে আমরা এইটা না, এটা ধরো, এটা ধরি, দেখো এইখানে যে ভোল্টেজটা তৈরি হয়, এই ভোল্টেজটাকে আমি কি কোথায় পাই? আউটপুটে পাই না, না, পাই না। কেন পাই না? কারণ ভাই এর নিজের কিছু কি আছে বলো? রেজিস্ট্যান্স আছে। তার মানে আমি যেটা বলা ট্রাই করতেছি, আর মানে প্রথমে দিলাম কি ইলেকট্রিক পাওয়ার, ওই যে ইনপুটে ইলেকট্রিক্যাল পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার দিলাম, ইনপুটে দিলাম কি বলো? মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘোরাচ্ছি, আর ফ্রিকশন হইলো, যার কারণে কিছু লস হয়ে এই আর্মেচারে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হয়েছে। এখন এইখানে যে পরিমাণ পাওয়ার আসলে ডেভেলপ হয়েছে, সেটা কি আমরা এই ব্রাশ দিয়ে পাবো কিনা বাইরে? এই ব্রাশ দিয়ে পাবো তো? পাবো না। কেন পাবো না? কারণ এই আর্মেচারের নিজের কিছু রেজিস্ট্যান্স আছে, এই যে কারেন্ট ফ্লো করতেছে এই তার কি নিজের রেজিস্ট্যান্স আছে না, ওইখানে কিছু লস হবে। আবার এই পাওয়ার কি ব্রাশের ভেতর দিয়ে যাচ্ছে না, এই যে, তাহলে ব্রাশেও কি কিছু লস আছে না? সুতরাং এই পুরো যে পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হয়েছে বা উৎপন্ন হয়েছে, ওই পুরো পাওয়ার আসলে আমরা আউটপুটে পাবো না। বুঝতে পেরে গেছে? সুতরাং এইখানে জেনারেশন হলো, জেনারেশন হওয়ার পরে আবার কি হবে? লস হবে। আবার কী হবে বলো? লস হবে। এই তার মানে কি, এই লসটাকে আমরা কী বলবো? কপার লস বলবো না? কী লস বলবো বলো? কপার লস বলবো না? কপার লস বলবো কেন? কারণ ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হইলো, পরে কি আর্মেচারের বিরুদ্ধে কারেন্ট ফ্লো করবে, ওই যে আর্মেচার ওই আর্মেচার রেজিস্ট্যান্সের কারণে কি এখানে লস হবে। আবার ওই যে ব্রাশ কন্ট্যাক্টের যে রেজিস্ট্যান্স লস, সেটাকেও তো আমরা কার ভিতর ফেলতেছি বলো তো? এই কপার লসের ভিতর ফেলতেছি না? তাহলে যে ব্রাশের লস বলো আর এই আর্মেচারের নিজের লস বলো, ওই সবই আসলে দুটোই কি বলো? কপার লস। তার মানে এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হইলো, এরপরে এই কপার লস হয়ে টয়ে, কপার লসের ভিতরে কি আছে? এর কপার লসও আছে, আবার কি ব্রাশেরও লস আছে। সুতরাং এই ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা ডেভেলপ হবে, এটা পুরোপুরি আমরা আউটপুটে পাবো না। সেইখান থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা ডেভেলপ হলে, সেখান থেকে বাদ যাবে কে? কপার লস, মানে কপার লস আগে বাদ যাবে, কপার লস বাদ হয়ে দেন আমরা ফাইনালি আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে আমরা পাবো। তাহলে এবং এই পাওয়ারটাকে বলা হবে ইলেকট্রিক পাওয়ার আউটপুট। বুঝতে পারে গেছে? তাহলে এটাকে লস না? ভালো করে বুঝি। তাহলে একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা না এগুলো। আমরা প্রথমে দিলাম কি বলো? মেকানিক্যাল পাওয়ার দিলে ঘর্ষণ তৈরি হচ্ছে, ফ্রিকশন লস। বাকিটা কি হচ্ছে এখানে? ইলেকট্রিক্যাল পাওয়ার তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? আর্মেচারে। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার। তাহলে যেই পরিমাণ পাওয়ার এই আর্মেচারে তৈরি হলো বা মানে প্রডিউস হলো, সেটাকে আমরা কি আউটপুটে পাবো না। এখান থেকে আবার কী হবে? কপার লস হবে। কপার লস হওয়ার একটু বাদ হয়ে দেন আমরা কই পাবো বলো? এই একদম ফাইনাল ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট আমরা পাবো। বুঝতে পারে গেছে? ক্লিয়ার তো? এখন দেখো, এরকম যদি বলা হয় যে আসলে ভাই, আসলে এটা কি পুরো জেনারেটরের পাওয়ার ফ্লো না? প্রথমে দিলাম মেকানিক্যাল পাওয়ার লস হইলো, ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হইলো, আবার কপার লস হইলো, আবার আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার আবার আউটপুট পেলাম। এটা কি পাওয়ারের ফ্লো না? এটা কি বলে পাওয়ারের ফ্লো কিনা? তাহলে যদি তোমাকে বলে এই জেনারেটরের ইফিসিয়েন্সি কত? ইফিসিয়েন্সি মানে দক্ষতা বলতে আমরা কি বুঝি? আউটপুট পাওয়ার বাই কি বলো? ইনপুট পাওয়ার। তাই বলে এই জেনারেটরের আউটপুট পাওয়ার কোনটা? এইটা নাকি এইটা? আর্মেচারে যে পরিমাণ প্রডিউস হচ্ছে সেইটা, নাকি আমরা একদম ওই যে টার্মিনালে যেটা পাচ্ছি ওই পাওয়ারটা হচ্ছে আউটপুট পাওয়ার। আর ইনপুট পাওয়ার কোনটা বলো? এই যে মেকানিক্যালি যে পরিমাণ আমি ইনপুটে দিলাম। তাহলে এফিসিয়েন্সি হবে আউটপুট ইলেকট্রিক পাওয়ার আউটপুট বাই কি মেকানিক্যাল পাওয়ার ইনপুট। বুঝতে পেরে গেছে? মেকানিক্যাল পাওয়ার ইনপুট। ঠিক আছে, এখন আসো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড পাওয়ার। আমি যে পরিমাণ পাওয়ার অ্যাপ্লাই করতেছি বা ইনপুট করতেছি, তাহলে এই পাওয়ার সাধারণত হর্স পাওয়ারও দেওয়া থাকবে। কিসে দেওয়া থাকবে বলো? হর্স পাওয়ার 1.5 প্রপোর্শনে তোমরা শুনছো না? দোকানে গেলে বলে 1 ঘোড়া 2 ঘোড়া, তাই না? হর্স পাওয়ার আর কি। আর এই পাওয়ারটা কি জেনারেশন হচ্ছে না? কোথায় জেনারেশন হচ্ছে? আর্মেচার জেনারেটেড পাওয়ার। তাহলে পাওয়ার ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই না? পি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু ভি আই, তাই না? পি ইকুয়াল টু কি? ভি আই। তাহলে এই জায়গায় আসলে যে পরিমাণ আমরা যদি বলি ভি আই, তাহলে এই জায়গার ভি মানে কোনটা? ইজি না? আর্মেচারে যে ভোল্টেজটা ইনডিউস হয় সেটা কত? ইজি না? আর্মেচারে যে ভোল্টেজ ইনডিউস সেটা কি বলো? ইজি না? ইজি কিনা? এবং এই যে কারেন্ট, সেটাকে আমরা কি বলি? আইএ না? তাহলে এই আর্মেচারে কি পরিমাণ পাওয়ার উৎপন্ন হবে সেটা হবে কত বলো? ইজি আইএ। ভি আইটাই লাগবো না আমরা, ঠিক আছে? আর ইলেকট্রিক পাওয়ার যেটা আউটপুট হচ্ছে, এটা ইলেকট্রিক পাওয়ার, এটা কি বলো? আউটপুট।
এটা যেটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে বলো, একদম কোন জায়গায়, এই জায়গায় না, একদম টার্মিনালে না। তাহলে পাওয়ার বের করার কী হবে, টার্মিনালের ভোল্টেজ ইন্টু এজার কারেন্ট। তাহলে টার্মিনালের ভোল্টেজটাকে আমরা কী বলি, ভি। আর এই টার্মিনালে কতটুকু কারেন্ট ফ্লো হবে, আইএল কারেন্ট ফ্লো হবে না, কী কারেন্ট ফ্লো হবে, আইএল। তাহলে সেটাকে বলতে পারি ভি ইন্টু কী বলতে পারি, আইএল। আর অ্যাপ্লাইড পাওয়ারটাকে আমরা এইচপি দ্বারা রিপ্রেজেন্ট করতে এসেছি, তাতে আমরা হর্স পাওয়ার দেওয়া থাকবে, বুঝতে পারি গেছে। এখন দেখো এখানে 3টে এফিসিয়েন্সি, কয়টা এফিসিয়েন্সি বলো, 3টে। তাহলে একটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি, প্রথমত মেকানিক্যাল এফিসিয়েন্সি। তাহলে যদি বলি এটাকে এ বলি, এটাকে বি বলি, এটাকে সি বলি, তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে বি বাই সি, বি বাই এ, কী বলো, বি বাই এ। আর আছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি আর কি বলো, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। ইলেকট্রিক্যালকে এখান থেকে এটুক না, তাহলে ইলেকট্রিক্যাল যখন চিন্তা করো তখন কি এটা বাদ না, অর্থাৎ বোঝা গেছে না, আমরা যখন ইলেকট্রিক্যাল চিন্তা করবো, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সির কথা বলবো, তখন কি মেকানিক্যালটা বাদ, শুধু কি থাকবে, এখানে ইলেকট্রিক্যাল, এখানকার ইলেকট্রিক্যাল। তাহলে এইটুক জায়গায় আউটপুটকে বলো, এইটুক জায়গার ভেতর সি, আর ইনপুট কি বি, তাহলে এটা পাবো সি বাই বি। আবার আমরা যখন মেকানিক্যাল এফিসিয়েন্সি চিন্তা করবো তখন একদম আউটপুটের ইলেকট্রিক্যাল পাওয়ার বাদ, মেকানিক্যাল যখন চিন্তা করি তখন ইলেকট্রিক্যাল আউটপুট বাদ, তখন এই দুটোর মধ্যে আউটপুট কোনটা, এটা, আর ইনপুট কোনটা, এটা। তাহলে এফিসিয়েন্সি মানে তো আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, তাহলে আউটপুট পাওয়ার কত, বি, আর এটা কত, এ, বি বাই এ, বুঝতে পারা গেছে। এবার আসো, তাহলে বিটা কি বলো, ইলেকট্রিক পাওয়ার কি ডেভেলপড, ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট না কিন্তু ইলেকট্রিক পাওয়ার ডেভেলপড, কোন জায়গায় বলো, এই জায়গায়। বিটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার ডেভেলপড, নট কিন্তু আউটপুট, বুঝতে পারা গেছে, বাই এ, এ মানে কি মেকানিক্যাল পাওয়ার ইনপুট। মেকানিক্যাল পাওয়ার হচ্ছে কত বলো, ইনপুট। এটা কত, সি বাই বি না, সি মানে কি বলো, ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, আর এটা কি বলো, ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড। ক্লিয়ার। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের এফিসিয়েন্সি। 3 নম্বর এফিসিয়েন্সি হচ্ছিল যদি এরকম বলে ওভারঅল কমার্শিয়াল বা বাণিজ্যিক বলতে পারে, অথবা শুধু বলতে পারে জেনারেটর এফিসিয়েন্সি। কি বলে, জেনারেটর এফিসিয়েন্সি। তাহলে এটাকে মোটামুটি এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই পুরো সিস্টেমের ওভারঅল একদম ওভারঅল আউটপুট কোনটা, এইটা, আর ওভারঅল ইনপুট কোনটা, এটা না। তো এটা কথা হবে সি বাই এ, তাই কিনা। তাহলে সি কোনটা ভাই, ইলেকট্রিক পাওয়ার আউটপুট, ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, আর কোনটা ভাই, ভাই কি মেকানিক্যাল পাওয়ার ইনপুট, বুঝতে পারা গেছে, মেকানিক্যাল পাওয়ার ইনপুট। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে আমরা কি বলতে পারি বলো, ভি ইন্টু কি আইএল, সরি আউটপুটে কি বলতে পারি, ভি ইন্টু আইএল। আর মেকানিক্যাল পাওয়ার এটা তো হর্স পাওয়ার দেওয়া থাকবে, এইচপি, বুঝতে পারা গেছে নাকি, যায়নি, ও বুঝতে পারছো, দেখা যাচ্ছে না নাকি, দেখা যাচ্ছে না তাই না। আচ্ছা তাহলে এই পেজে চলে আসো, এখন আর অন্ধকার নেই, পেজে চলে আসো তুমি। নাও এখন মজার বিষয় হচ্ছে দেখো, এই মেকানিক্যাল এফিসিয়েন্সিকে আমরা প্রকাশ করতে পারি ইটা এম দ্বারা। কী দ্বারা প্রকাশ করতে পারি, ইটা এম। ইটা মানে দক্ষতা, আর এম মানে কি মেকানিক্যাল এফিসিয়েন্সি। এই শুনতো বোঝা যাচ্ছে না এই। আর এটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি কি বলো, ইটা ইলেকট্রিক্যাল, যেহেতু তাহলে ইটা ই, তাহলে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, বুঝতে পারা গেছে, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। মজার বিষয় হচ্ছে 1 নাম্বার আর এই 2 নাম্বার গুণ করলে 3 নাম্বার এফিসিয়েন্সি পেয়ে যাবো আর কি। 1 নাম্বারে যে ফর্মুলাগুলো দিছি, 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করলে আমরা কয় নাম্বার, 3 নাম্বার পেয়ে যাবো। দেখো আমরা যদি ইটা ইকুয়াল টু, দেখো ইটা এম ইন্টু আমরা কি বলতে পারি, ইটা ই বলতে পারি। তাহলে ইটা এম মানে কত বলো, বি বাই এ লিখতে পারি, বি বাই এ ইন্টু ইটা ইকুয়াল টু কত বলো, সি বাই বি। তাহলে বি বি কাটাকাটি, দেখো তো কী হয়েছে বলো, সি বাই এ। তো এটাই শিখি তোমার কি দক্ষতা কিনা বলো, কথা বলতে হবে, বুঝতে পারা গেছে। তার মানে কি মেকানিক্যাল এফিসিয়েন্সি আর ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, এই দুটো এফিসিয়েন্সি গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাবো, ওভারঅল এফিসিয়েন্সি পেয়ে যাবো, বুঝতে পারা গেছে। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি না, কী যে যাচ্ছে সেটা তো আমিও বুঝতে, এত তাড়াতাড়ি বুঝতেছি কীভাবে, না বোঝা গেছে নাকি।
তাহলে হচ্ছে পাওয়ারফুল স্টেজ আর কি তার মোটামুটি এফিসিয়েন্সির ফর্মুলাগুলো। হ্যাঁ, এখন আমরা যেটা দেখব সর্বোচ্চ দক্ষতার শর্ত, অর্থাৎ একটা জেনারেটর কখন আসলে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করতে পারবে। বুঝতে পারছেন? একটা জেনারেটর কি দেখাতে পারবে বলো? সর্বোচ্চ দক্ষতা দেখাতে পারবে। এখন জেনারেটরের দক্ষতা বলতে আমরা কি বুঝি? 1 নাম্বার 2 নাম্বার নাকি 3 নাম্বার? 3 নাম্বার। জেনারেটরের দক্ষতা বলতে কয় নাম্বার বুঝি? জেনারেটর দক্ষতা মানে তো মেকানিক্যাল দক্ষতা না, জেনারেটরের দক্ষতা মানে ইলেকট্রিক্যাল দক্ষতা না, জেনারেটরের দক্ষতা মানে কি? ওভারঅল দক্ষতা। বুঝতে পেরে গেছে? হ্যাঁ, নাও তাহলে আমরা এখন যেটা দেখব সর্বোচ্চ দক্ষতার শর্ত দেখব। বুঝতে পারা গেছে? মোটামুটি এই এক পেজ দেখলেই হচ্ছে মোটামুটি আমাদের কি আজকের মতো বিদায় আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এখন আমাদের মোটামুটি আজকের লাস্ট প্রুফ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট প্রুফ। হ্যাঁ, একটু এইটার ভাই সত্য কথা বলতে কি এই পাওয়ারফুল স্টেজ যে ভালো পারবে মোটামুটি এগুলো ভিজুয়ালাইজ করতে পারবে। মনে করো মেকানিক্যাল পাওয়ার দেওয়া আছে, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার বের করতে হবে, মানে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ বের করতে হবে। তাহলে মেকানিক্যাল পাওয়ার থেকে আমি তো কোনোভাবে আয়রন অ্যান্ড ফ্রিকশন লসটা বাদ দিতে পারি, তাহলে কী পাবো? ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ পাই যাবো আর কি। এই পাওয়ার থেকে মনে করো তো কোনোভাবে আমরা কী লস কপার লস বাদ দিতে পারি, তাহলে আমরা কী পাবো? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পেয়ে যাবো। এখন চিন্তা করো তো, মনে করো একদম এই এ স্টেজ থেকে তুমি সরাসরি সি স্টেজে যাবা, তাহলে কোনটা কোনটা বাদ দিবা বলো তো? না, জি না, বাদ যাবে শুধু এইটা আর কি, এইটা বাদ যাবে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, সাবধানে বুঝো। এটা তো লস না, এটা কি লস? ধরো চিন্তা করো তোমার আব্বা তোমার এখানে কয় টাকা দিল বলো? 100 টাকা দিল, তাই না? তাহলে এখানে কয় টাকা খরচ করলা? 10 টাকা। থাকলো কয় টাকা? 90 টাকা। এখানে আরো কয় টাকা খরচ করলা? 5 টাকা। তাহলে আছে কয় টাকা তোমার কাছে? 85 টাকা। কয় টাকা আছে? 85 টাকা। তাহলে তোমারে বলছে যে তোমার আব্বা যে এত কিছু হিসাব বাদ দিয়ে, বাবা তুমি মাঝখানের হিসাব বাদ দিয়ে তুমি ছিল কয় টাকা? 100 টাকা, আর বর্তমানে আছে কয় টাকা? 85 টাকা। তাহলে কীভাবে সম্ভব? একবারে যাবা কীভাবে? শুধু লসগুলো বাদ দিবা। আরে ভাই এটা তো তোমার কাছে পকেটে আছে, এটা তো আর খরচ হয়নি। এটা খরচ হয়েছে? বোঝা গেছে না? জানি। তাহলে এখান থেকে এখানে যাওয়ার উপায় হচ্ছে 100 টাকা থেকে সব শুধুই লসগুলো বাদ দিতে হবে। এটা তো লস না রে ভাই। ক্লিয়ার? নিশ্চয় আছে ভাই পাগলা? চল, বোঝা গেছে না? জানি 100 টাকা তোমার কাছে পকেটে আছে, তোমার আব্বা তোমার দিল, 10 টাকা খরচ করলা, আরও পরে 5 টাকা খরচ করলা, মোট তাহলে খরচ হলো 15 টাকা। আছে কয় টাকা? সিম্পল হিসাব, শুধু লসগুলো বাদ দিতে। তাই ভালো। আর এটা থেকে এটা বাদ দিলে এটা, এটা থেকে এটা বাদ দিলে এটা। বুঝতে পারা গেছে? এই দিয়েই ম্যাথ করা লাগবে, কিন্তু এই দিয়েই পুরো ম্যাথ। বুঝতে পারা গেছে? নাও এখন দেখবো কি ডিসি জেনারেটর সর্বোচ্চ দক্ষতা পাওয়ার শর্ত, মানে একটা জেনারেটর কখন আসলে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করবে। বুঝতে পারা গেছে? তাহলে দেখো, তাহলে জেনারেটরের দক্ষতা বলতে আমরা কি বুঝি বলো? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট বাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে দক্ষতা ইকুয়ালটা বলতে পারি কি? আউটপুট বাই কি? ইনপুট না? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট বাই কি? মেকানিক্যাল পাওয়ার ইনপুট। তাহলে আগে কী করতে হবে? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট বের করতে হবে না? কী বের করতে হবে? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট। তাহলে বলো ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট বের করতে খুবই সোজা নাকি? ইলেকট্রিক্যাল পাওয়ার এখন কি বলে আউটপুট বের করা খুবই সোজা না? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট কোন জায়গায় বলো তো? এটা কোন জায়গা? টার্মিনালে না? এই জায়গার ভোল্টেজ আর কি এই জায়গার কারেন্ট, এটা একদম ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট। তাহলে আমরা কি বলতে পারি? ভি ইন্টু আইএল, পারি তো? আচ্ছা, এবার কি মেকানিক্যাল পাওয়ার ইনপুট। আচ্ছা, পাওয়ার স্টেজ থেকে আরেকটু কথাবার্তা বলে নিই। দেখো তো, তোমার যদি এই টাকা দেওয়া থাকে, তুমি এই টাকা পাবা কীভাবে? তার মানে তুমি যদি এই দিক থেকে যাও তাহলে কি বিয়োগ করতে করতে যাবা, যদি এদিক থেকে আসো যোগ করতে করতে আসতে হবে। তার মানে তোমার কাছে যদি 85 টাকা দেওয়া থাকে, তাহলে তোমার ইনপুটে ছিল 85 + 5 90, 90 + 10, তাহলে কত হবে? 100। তাহলে এদিক থেকে যাও যোগ, এদিক থেকে আসো বিয়োগ। তাহলে দেখো তো, সরি উল্টা হয়ে গেছে, এদিক থেকে বিয়োগ, এদিক থেকে কি বলো? যাই হোক, বুঝে নিও আর কি। এখন তোমার কাছে আসলে দেওয়া আছে কি বলো? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট দেওয়া আছে কি? ভিআইএল। কি দেওয়া আছে? তার মানে তুমি জানো এখন আউটপুট, কিন্তু বের করবা কি? ইনপুট। তাহলে কি উপায়? ওই পাওয়ারের সাথে যোগ করো কপার লস, তার সাথে যোগ করো ভাই আয়রন অ্যান্ড ফ্রিকশন লস, তাহলে তুমি কি পেয়ে যাবা? মেকানিক্যাল লস। তার মানে সোজা কথা, এইখান থেকে এইখানে আসতে গেলে সব যে লস যোগ করে দিলে কি হবে? প্রথমটা চলে আসবে, তাই কি না? আর এটা থেকে এটা দিলে সব লস বিয়োগ করতে, তাহলে থেকে গেলে সব লস যোগ করলে এখানে পাবো। প্যাস লাগা যায় নাকি?
একদম সিম্পল না রাউদি সাহেব? তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার VIL আমি জানি, তাই না? তার সাথে কি সব লস যোগ করবো না? তাহলে সব লস, টোটাল লসের ফর্মুলা আমরা কি শিখছিলাম একটু আগে? কনস্ট্যান্ট লস প্লাস কি ভ্যারিয়েবল লস। টোটাল লস মানে কনস্ট্যান্ট লস প্লাস কি ভ্যারিয়েবল লস। তাহলে সেই বলো কি কনস্ট্যান্ট লস। এইভাবে কেউ শিখাবে না, বুঝছো? আন্দাজে মেরে দেবে প্রমাণ। কনস্ট্যান্ট লস প্লাস কি বলো ভ্যারিয়েবল লস। তাহলে VIL পেলাম। কনস্ট্যান্ট লসকে আমরা সিম্পলি WC দ্বারা রিপ্রেজেন্ট করি, কনস্ট্যান্ট লস। হ্যাঁ, WC দ্বারা বোঝাচ্ছে কনস্ট্যান্ট, আর কিছু লেখা লাগবে না। ওর ভিতরে কী কী আছে তা আমার জানা দরকার। ওর ভিতরে হাবিজাবি অনেক কিছু আছে না। কনস্ট্যান্ট লসের ভিতরে আছে স্ট্রে লস মানে মেকানিক্যাল প্লাস ম্যাগনেটিক লস। এইটা আবার কি শান্ট ফিল্ড। এত কিছু দরকার নেই, যেহেতু পুরোটাই কনস্ট্যান্ট WC। বুঝতে পারে গেছে? এবার বলো কি আছে বলো ভ্যারিয়েবল লস। আসলে এই সর্বোচ্চ দক্ষতার শর্ত আসলে প্রুফটা করা হয় শান্ট মেশিনের ক্ষেত্রে, এই ধরনের মেশিনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। বুঝতে পারা গেছে? আসলে সব থেকে বেশি ব্যবহার করা কোন মেশিন? এই শান্ট মেশিন। এই জন্য এই প্রুফগুলো আসলে কার জন্য করা হচ্ছে? শান্ট মেশিনের জন্য। এই জন্য আমি একটু চিত্রটা একটু আঁকাই দিই যাতে তোমরা বুঝতে পারো আর কি মোটামুটি। এরকম না ফ্রি, তাই তো? তাহলে এই যে এটাকে, সেটাকে আমরা কি বলতেছি বলো IL, আর এটার যে কারেন্ট সেটাকে আমরা বলতে পারি কত ISH, তাই কি না? নাকি সেটাকে আমরা IL আর কি বলতে পারি ISH। এবং এই জায়গার কারেন্ট যেটা আছে আমি কি করো IA, আর এখানকার যে রোধ আর্মেচার RA, আর এটার যে আছে সেটা কি বলো EG। বুঝতে পারা গেছে? এটা কি বলো শান্টের রেজিস্ট্যান্স। বুঝতে পারা গেছে? তাহলে কনস্ট্যান্ট লস চলে গেল, তাই না? শুধু বাকি আছে কি বলো কি ভ্যারিয়েবল লস। তাহলে ভ্যারিয়েবল লস তো দুইটা হয়। কোনটা হয় বলো? দুইটা হয়। মুখস্থগুলো ভাই, এগুলো মনে রাখতে হবে। হাইট বেটা হাই ছুটেছো তুমি কিছু নাকি? এই একটা কি ভ্যারিয়েবল লস না? তাহলে ভ্যারিয়েবল লস হয় একটা হয় কি আর্মেচার কপার লস, আর একটা কি লস বলো সিরিজ কপার লস। শান্ট তো কনস্ট্যান্ট, কারণ শান্টের রেজিস্ট্যান্স বেশি, যে কারণে কারেন্টের চেঞ্জ আসলে কি হয় না, তেমন একটা বললেই চলে। সুতরাং ওটার পাওয়ারও চেঞ্জ হয় না, সুতরাং চেঞ্জ হবে কোনটা আর্মেচার আর কি সিরিজ ফিল্ড কপার লস, তাই না? আর্মেচার আর কি সিরিজ ফিল্ড কপার লস। এখন এই মোটরে বা এই জেনারেটরে কোনো সিরিজের কোনো ফিল্ড আছে না? তাহলে সিরিজ ফিল্ড বাদ, শুধু বাকি নেবো কি শান্ট ফিল্ড তো নেওয়া হয়ে গেছে কার ভেতরে কনস্ট্যান্ট লসের ভিতরে শান্ট ফিল্ড চলে গেছে, বাকি আছে কি শুধু আর্মেচারের কপার লস। তাহলে আর্মেচারের কপার লস করে কি এই যে আর্মেচারের রেজিস্ট্যান্স করে না RA, তাহলে এইখান থেকে কারেন্ট ফ্লো করতেছে কত IA। তাহলে এই আর ভ্যারিয়েবল লসের ভিতরে শুধু একটাই লস হবে, সেটা I স্কোয়ার RA। এ বলছো না? বোঝা নাই? ওই বোঝা গেছে? সরি মাথার উপর দেখেছে নাকি? VIL প্লাস WC। দেখো দিকে এবার এই IA ইকুয়াল টু কি লিখতে পারি? IL প্লাস ISH লিখতে পারি, কারণ এই IA পরবর্তী জীবনে কি কয় ভাগে ভাগ হচ্ছে ISH আর কি IL। তাহলে এর স্কোয়ার ইন্টু কত হয় বলো RA। বুঝতে পারা গেছে? এখন দেখো আমরা বলছিলাম এই RSH এর মান কেমন? আরে বেটা অসীম না, অনেক বেশি। অনেক কি বেশি? তাহলে এই ISH এর মানও কেমন হবে? বেটা কম হবে, অনেক কম হবে না? রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কি হয়? তাহলে কারেন্ট কি খুবই কম না? অপরপক্ষে IL কেমন হবে? অনেক বেশি হবে। IL কেমন হবে? অনেক বেশি হবে। তাহলে আমরা যদি বলি যে মনে করো 100 প্লাস মনে করো 0.1, তাহলে যোগ হবে কত 100.1। আসলে ঘুরে ফিরে এইটার আসলে তেমন, এইটাকে আমরা মোটামুটি আবার কি বলতে পারি 100ই বলতে পারি। তাহলে এইটার মান ছোট হওয়ায় ISH এর মান কি বলো ছোট হওয়ায় এটাকে আমরা শুধু কি লিখতে পারি বলো প্লাস WIL স্কোয়ার ইন্টু R লিখতে পারি। দেখবা না? তাহলে এইবার তো আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটও পেয়ে গেলাম, মেকানিক্যাল পাওয়ার কি পেলাম ইনপুটও পেলাম। তাহলে আমরা কি বের করবো? দক্ষতা বের করবো না? সর্বোচ্চ পরে কি বের করবো? দক্ষতা। তাহলে দক্ষতা ইকুয়াল টু আমরা কি বলতে পারি আউটপুট পাওয়ার বাই কি ইনপুট পাওয়ার। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট বাই কি মেকানিক্যাল পাওয়ার ইনপুট। তাহলে উপরে বসবে কি বলো VIL বাই কত হবে VIL প্লাস WC প্লাস কত হবে IL স্কোয়ার RA। তো ডিফারেন্সিয়েশন করার সুবিধার্থে এই উপর নিচে দুইজনকে VIL দ্বারা ভাগ করে দিই। তাহলে উপরে তো VIL আছে, এই বুঝছো না? বোঝা নেই? মানে এই VIL দ্বারা উপরেও ভাগ করব নিচেও ভাগ করব। তাহলে উপরে ভাগ করলে কত হবে 1 হবে, আর নিচে ভাগ করলে ওই যে VIL সেটা কি এখানেও বসবে, এখানেও বসবে, এখানেও বসবে। তাহলে এখানে বসলে কত হবে 1, এখানে WC বেটা বাই হবে কত VIL প্লাস এখানে হবে IL RA বাই কত হবে V, কারণ ওখানে IL আর IL কি হবে কেটে যাবে না একটা। তাহলে IL ইন্টু RA বাই কত হবে V। ও শিশির বুঝতে পারা গেছে? এটি বোঝে নাই কি বলো
তাহলে সমস্যা হচ্ছে কোনো বুঝে দেবো? ওকে, এটা করতে পারলাম তো নাকি? পারা যাবে না? এখন দেখো, এখন আমরা ওই যে সর্বোচ্চ যদি কোনো কিছু বের করতে বলে তাহলে কি ডিফারেন্সিয়েশন করতে হয় না? কী বের করতে হয়? ডিফারেন্সিয়েশন। তাহলে এটা কী করবো? ডিফারেন্সিয়েশন করবো। ডি বাই কার সাপেক্ষে করবো বলো? আইএল, মানে এই লোডের কারেন্টের সাপেক্ষে আমরা কী করবো? ডিফারেন্সিয়েশন করবো। বুঝতে পেরেছি? কারণ এই আইএল আর আইএসএইচ এই দুটোর মধ্যে দেখো এখানে 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 ভ্যারিয়েবল কি সেটা বলো আগে। ডাব্লিউসি কি ভ্যারিয়েবল? না, কনস্ট্যান্ট। আচ্ছা, ভি কি ভ্যারিয়েবল? না, ভি আমরা ভ্যারিয়েবল রাখবো না। কেন? কারণ কোনো গ্রাহকই চায় না যে তার আউটপুটের ভোল্টেজ, মনে করো তুমি একটা মেশিন, মনে করো একটা লাগাবা, ফ্রিজ লাগাবা, তাহলে তুমি কি চাও এই ফ্রিজের অ্যাক্রসের ভোল্টেজ চেঞ্জ হোক? না, তাহলে ভিটা মোটামুটি কনস্ট্যান্ট। আচ্ছা, আর এ রেজিস্ট্যান্স আর্মেচার কনস্ট্যান্ট, ভি এ কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবলকে শুধু আইএল। তাহলে আইএল এর সাপেক্ষে আমরা এখন ডিফারেন্সিয়েশন করবো। তাহলে যে ডি বাই ডিআইএল কারে ডিফারেন্সিয়েশন করবো? ইটাকে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আমরা যদি ডি বাই ডিআইএল এ পাশেও দিই তাহলে এ পাশেও কী দেওয়া লাগবে? ডি বাই ডিআইএল দেওয়া লাগবে না? এ পাশে ডি বাই ডিআইএল দিলাম, তাহলে এ পাশে ডি বাই ডিআইএল দেওয়া লাগবে না? তাহলে এখন কী বলো, সেই ডি বাই ডিআইএল দেবো। আর এখানে কত আসতে বলো? 1/1 প্লাস ডাব্লিউসি বাই কত হবে? ভিআইএল প্লাস কত হবে? আইএল আর এ বাই কত হবে? ভি, তাই না? তাহলে আমরা ওই সেই মনে মনে বলতে পারি যে এটাকে বলতে পারি কি ইউ বাই কত বলো? ভি বলতে। উপরেরটা ইউ আর কত? ভি। উপরটা তো 1, তাই না? 1 ইউ এর মান হচ্ছে 1 আর ভির মান পুরাটা। তাহলে ডিফারেন্সিয়েশন করলে দেখো, ডিফারেন্সিয়েশন করলে আসলে ফর্মুলা কি দেয়? নিচে কি ভি স্কোয়ার না? ফর্মুলা কি বলো? নিচেরটা কি? ভি স্কোয়ার, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটার পুরাটার কি বলো? হোল স্কোয়ার ডাব্লিউসি আইএল আর এ বাই কত হবে? ভি, তাই কি না? এর উপরে স্কোয়ার। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? সমস্যা আছে কোনো প্রকারের? ভি স্কোয়ার, তাই না? আর ভিটাই কী করবো? প্রথমে বসা দেবো না পুরোপুরি? 1 প্লাস ডাব্লিউসি বাই কত হবে? ভিআইএল প্লাস কত হবে? আইএল আর এ বাই কত? ভি। আর ইউকে কী করবো? ডিফারেন্সিয়েশন করবো না? ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, মাইনাস দিয়ে কি ইউকে রেখে বিকে ডিফারেন্সিয়েশন। তাহলে এখন এবার কি ইউকে ডিফারেন্সিয়েশন করবো না? তাহলে ইউ তো 1, তাহলে ইউকে 1 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত হয়? 0। আর এবার কত? মাইনাস। তাহলে এবার কি ইউকে বাইরে রাখবো, আগে ডিফারেন্সিয়েশন করবো, ভিকে ডিফারেন্সিয়েশন করবো, এই ভিকে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ভিকে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে 1কে করলে কত হবে বলো? 0 প্লাস জানো না? তাহলে ডাব্লিউসি বাই ভিআইএল। আচ্ছা, এটা করলে কত দেখো? এটা করলে যেটা হয় হচ্ছে সেটা এখানে আসবে মাইনাস ডাব্লিউসি বাই ভিআইএল এর উপরে স্কোয়ার। ডিফারেন্সিয়েশন করলে এরকম আসে আর কি। আর প্লাস পরের টাইএল তো আছে, তাহলে কত হবে? আর এ বাই ভি, এরকম আসে। হ্যাঁ, পরে বলতেছি, না আগে শেষ করে নিই। ওকে, তাহলে 0-এর সাথে যা গুণ করবা সব কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর দেখো এই পাশে কী আছে? মাইনাস আছে না? তাহলে ওই মাইনাস আর এই মাইনাস, এটা কি 0 তো আর লাগবে না? এই মাইনাস ওই মাইনাসে কী হবে বলো? প্লাস হবে না? তাহলে এখানে কী থাকতেছে বলো? ডাব্লিউসি বাই কি শুধু কি ভিআইএল আর মাইনাস আর এ বাই কত হবে? ভি, তাই কি না? আর আইএল উপর কী ছিল? স্কোয়ার না? এই আইএল উপর কি স্কোয়ার। এখন বলছিলাম আমরা কি দক্ষতা পেতে চাই বলো? সর্বোচ্চ দক্ষতা। কি দক্ষতা পেতে চাই? সর্বোচ্চ দক্ষতা। তাহলে যখন এই যে ডি বাই ডিআইএল যদি ইটা ম্যাক্স হয়, মানে সর্বোচ্চ দক্ষতা হয়, তাহলে সর্বোচ্চ কোনো কিছুর ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত হয় বলো? 0 হয়ে যায় না? কত হয়? 0। আর এটা যদি ওই 0-এর সাথে কি গুণ হয় তাহলে এটা পুরোপুরি কি বাদ, শুধু কি উপরেরটা থাকে? বুঝতে পারে গেছে? তাহলে এখান থেকে শুধু কী থাকতেছে বলো তো? ডাব্লিউসি ইকুয়াল টু কী থাকতেছে বলো? আইএল স্কোয়ার ইন্টু কত হবে বলো? আর এ। এটা আমি আর ক্লিন করি, দেখো এখানকে ভি কমন নিতে পারি না? ভি কমন নিয়ে বেশি গুণ হয়ে গেলে কত হবে? 0 হয়ে যাবে না? তাহলে পাশে কী আছে বলো? ডাব্লিউসি বাই কত হবে বলো? ভি আইএল স্কোয়ার মাইনাস কত হবে? শুধু এই আর এ। বুঝতে পারা গেছে? তাহলে ওই আর এ মাইনাস এর পাশে কী হলো? প্লাস হবে। আর নিচে কী ছিল? আইএল স্কোয়ার গুণ আইএল স্কোয়ার আর এ। মাথাটা বুঝতে যাচ্ছে? এইটুকু কী বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, ডাব্লিউসি ইকুয়াল টু আইএল স্কোয়ার ইন্টু কত হবে? আর হবে না, শেষ করে পরে বোঝাবেন। দেখো এই আইএল কীভাবে বের করবো? দেখো তো এই আইএল কীভাবে বের করা যাবে? আমরা যদি এই আর্মেচার কারেন্ট থেকে এই আইএসএসটা কী করি? বাদ দিই, তাহলে পেয়ে যাবো না আইএল। অর্থাৎ আইএল ইকুয়ালটা আমরা কী বলতে পারি বলো? আইএ মাইনাস কত হবে? আইএসএস এর কি স্কোয়ার না? তাহলে আমরা আগেই বলছিলাম এই আইএসএস এর মানটা কেমন? খুবই ছোট বলছিলাম কিনা এখানে?
কারণ এটার মান যেহেতু কি অনেক বড়, তাহলে এসএস এর মানটা কি ছোট। সুতরাং এটাকে আমরা বাদ দিতে পারি, নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করে সিম্পলি সরি এখানে থেকে আর এ থাকে না, তাহলে এই পাশ থেকে শুধু কি থাকবে আই এ স্কোয়ার আর এ, তাই কি না? অতএব তাহলে ফাইনালি কি দাঁড়ালো ডাব্লিউসি ইকুয়াল টু কি পাচ্ছিলাম আই স্কোয়ার আর এ। তাহলে ডাব্লিউসিটা কি বলো, ডাব্লিউসিটা কি বলো, এই সে কি লস, কনস্ট্যান্ট লস। এই সে কি বলো, কনস্ট্যান্ট লস। আর এই ভ্যারিয়েবল লস ইকুয়াল টু কি বলছিলাম আই স্কোয়ার আর এ, তাহলে আই স্কোয়ার আর এটা কি বলতেছে বলো, ভ্যারিয়েবল লস। সুতরাং সর্বোচ্চ দক্ষতার শর্ত হচ্ছে বলো, সর্বোচ্চ দক্ষতার শর্ত কি, কখন আমরা সর্বোচ্চ দক্ষতা পাবো জেনারেটর থেকে, অর্থাৎ এই জেনারেটর থেকে সর্বোচ্চ দক্ষতা কখন পাবো, সর্বোচ্চ দক্ষতা তখনই পাবো যখন ভাই এই জেনারেটরের কনস্ট্যান্ট লস আর ভ্যারিয়েবল লস দুটো কী হবে, সমান হবে। এর বাইরে কোনো কথা নেই, বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। হ্যাঁ।